বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। কাশ্মীর হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা কত দূর পর্যন্ত গড়াতে পারে? বাড়ছে রাজনৈতিক সহিংসতা, বিএনপির দলীয় কোন্দলে ৮ মাসে ৫৮ মৃত্যুর তথ্য। পরিস্থিতি কতটা উদ্বেগের? এইসব নিয়েই বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম, এছাড়াও দিল্লি থেকে যুক্ত আছেন বিবিসি সাংবাদিক শুভজ্যোতি ঘোষ। তাদের কথা তো শুনবোই, একই সাথে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। কাশ্মীর হামলার প্রেক্ষাপটে আবারও উত্তেজনা বেড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সিন্ধুর জল বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ এবং কূটনীতিকদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত জানিয়েছে ভারত। জবাবে পাকিস্তানের পক্ষ থেকে আকাশ সীমা, সীমান্ত ও বাণিজ্য বন্ধ এবং ৭২ সালের সিমলা চুক্তি সহ সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের কথা বলা হয়েছে। দুই দেশের দ্বন্দ্ব এখন কোন পর্যায়ে, সামনেই বা কি হতে পারে? অর্চতন রিলার প্রতিবেদন। আমি গোটা বিশ্বের উদ্দেশ্যে বলছি, ভারত প্রতিটি সন্ত্রাসবাদী এবং তাদের পৃষ্ঠপোষককে চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। ভারতের প্রধানমন্ত্রীর এমন বিরল ইংরেজি বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে যে কাশ্মীর হামলার ঘটনায় বিশ্বমঞ্চে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ভারতের সিন্ধু নদের পানি বন্ধ করাকেই যুদ্ধ হিসেবে গণ্য করার কথা বলেছে পাকিস্তান। সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ বন্ধ, হ্রাস বা অন্যদিকে ঘোরানোর যে কোনো প্রচেষ্টার জবাব সম্পূর্ণ শক্তি ও ক্ষমতা দিয়েই দেওয়া হবে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তান দুই দেশই অপর দেশের কূটনীতিক বহিষ্কার সহ পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আগে থেকেই তিক্ত থাকা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন একেবারে তলানিতে ঠেকেছে। বায়োল্যাটারালি খুবই খারাপ অবস্থায়। দেখুন, মাঝে মাঝে আবার শুরু হয়েছিল একটু সিনেমায় আসা, কিছু আর্টিস্টের এদিক ওদিক, মেডিকেলের জন্য তো লোকরা আসা যাওয়া করছিল, খুব কম ঠিকই, বাট হচ্ছিল। এয়ার স্পেস ইউজ হচ্ছিল, সেগুলো তো সবই বন্ধ হয়ে গেল। খুবই কম ট্রেড, সামান্য বাণিজ্য চলছিল, কিন্তু সবই বন্ধ হয়ে গেল। মোর ইম্পর্টেন্টলি আমরা কিছুদিন ধরে আমরা সার্কের একটা কথা উঠেছে আবার, যে কিভাবে রিজনালিজমটাকে আনা যায়, ওটা তো একদম জায়গাটা আবার বন্ধ হয়ে গেল না। ভারত সরকারের দিক থেকে আগেকার মতো সরাসরি পাকিস্তানকে দায়ী না করা হলেও যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে পাকিস্তানের দিকে স্পষ্ট ইঙ্গিত, দোষারোপ ও ক্ষোভের জায়গা রয়েছে। পাকিস্তানেও পেহেলগাম হামলার বিষয়ে অভিযোগ অস্বীকার করা সহ পাল্টা প্রশ্ন আর ক্ষোভের জায়গা রয়েছে। ভারত এখন অনেক দোষারোপ এবং শক্তি প্রদর্শন করছে। পাকিস্তান প্রতিরক্ষামূলক অবস্থানে আছে। বিজেপি যেভাবে পাকিস্তানকে ঘৃণা করা, ধ্বংস করার কথা বলে, পাকিস্তান সেভাবে বলে না। পাকিস্তান পারমাণবিক ক্লাবের সদস্য না হলে ভারতের সাথে খুব কঠিন অবস্থানে পড়তে হতো। প্রশ্ন হচ্ছে, ভারতের গোয়েন্দা ব্যর্থতা এবং নিরাপত্তার ঘাটতি কেন ইস্যু হচ্ছে না? কাশ্মীর বিশ্বের সবচেয়ে বেশি সামরিকীকৃত অঞ্চলের একটি। ভারত আগেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে, কাঁটা তারের বেড়া দিয়েছে। আজকের বিশ্বে প্রমাণ ছাড়া শুধু দোষারোপ করে লাভ হবে না। কাশ্মীর ঘিরে দুবার যুদ্ধ সহ বেশ অনেকবারই উত্তেজনার চরম হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গত এক দশক বিবেচনায় 2016 সালে ভারতের উড়ি হামলা এবং 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত আন্তঃসীমান্ত অভিযান চালিয়েছিল। পুলওয়ামা হামলার পর পাকিস্তানে ভারতের একটি বিমান ভূপাতিত করার পর পাকিস্তান পাইলটকে ফেরত দেয়, যার প্রেক্ষিতে উত্তেজনা থেমেছিল। কিন্তু সে বছরই ভারত কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বা সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে। কাশ্মীর বিষয়ক বিশ্লেষক রাধা কুমার এবারের পেহেলগাম হামলা নিয়ে বিবিসিকে দুটি সম্ভাব্য উদ্দেশ্যের ধারণা দেন। একটি ভারতের সাম্প্রদায়িকতা বাড়ানো এবং দ্বিতীয়টি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতে আসার সময় কাশ্মীর সংকটকে আবারও আলোচনায় নিয়ে আসা। যেটা চলে যায় তাহলে অফকোর্স মিলিটারি রেসপন্সটা নিশ্চয়ই একটা অপশন থাকবে, কিন্তু সেই অপশনটার দিকে আমার মনে হয় না এক্ষুনি আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো। অনেক একটা আশঙ্কা আছে যদি জিনিসটা আরো বেশি তুঙ্গের দিকে যায়। দেখুন, দুটোই নিউক্লিয়ার ওয়ার স্টেট, তাই না? নিউক্লিয়ার স্টেট, তো তাদের ন্যাচারালি একটা রেস্ট্রেন তো খুব দরকার।
ওয়ার মঙ্গারিং নিশ্চয়ই করতে চায় না কেউ। কাশ্মীর ইস্যুতে চীনও একটি ফ্যাক্টর, বিশেষত যেখানে 60-এর দশক থেকে কাশ্মীরের উত্তরাংশের কিছুটা চীনের নিয়ন্ত্রণে। তবে এখনকার ভারত পাকিস্তান উত্তেজনায় দুই দিকেই ক্ষোভ চরমে থাকলেও তার সামনের সামরিক পর্যায়ে বড় যুদ্ধের দিকে কি মোড় নিতে পারে? ভারত দখলকৃত কাশ্মীরে সবকিছু ভালো দেখানোর চেষ্টা করে, কিন্তু এত সামরিকীকরণ সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। পাকিস্তানে মানুষ বিশ্বাস করে চীনকে মোকাবেলায় ভারত ওয়াশিংটনের সাথে কাজ করছে বলে ভারতকে অনেক বেশি ছাড় দেওয়া হচ্ছে। তারা আন্তর্জাতিক পানি চুক্তি নিয়ে যা করছে পাকিস্তানকে কোণ ঠাসা করে ফেলছে। ভারত এভাবে আরও পদক্ষেপ নিলে পাকিস্তানেরও বিকল্প বিবেচনা করতে হবে, যার মধ্যে চীনের সাথে কথা বলাও অন্তর্ভুক্ত। পাকিস্তান ভারতের নিম্ন পানি প্রবাহের দেশ হলে ভারতও চীনের নিম্ন প্রবাহের দেশ। ভারত পাকিস্তান দুই দিকেই সরকার এবং রাজনৈতিক পর্যায়ে পাল্টাপাল্টি বিবৃতি চলছে, সীমান্তে গোলাগুলিও হচ্ছে। এর আগে 2001 সালে ভারতের সংসদে হামলা, 2008 সালে মুম্বাই হামলা, এমন অনেক ক্ষেত্রেই দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। এখনকার পরিস্থিতি বিপজ্জনক হলেও বিশ্লেষকরা সেটা বড় যুদ্ধের পর্যায়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন না। অর্চয়তন্দ্রিলা, বিবিসি বাংলা। অতিথিদের কাছে যাওয়া যাক। শুরুতে কাজী মারুফুল ইসলাম, ভারত পাকিস্তান সম্পর্কটা ক্রমশ সংকুচিত হচ্ছে নানান দিক থেকে, নানান প্রেক্ষাপটে। পহেলগাম হামলার পরে ভারতের পদক্ষেপ এবং তার প্রতিক্রিয়া পাকিস্তানের পদক্ষেপ, কিভাবে বিশ্লেষণ করবেন এগুলোকে? কতটা চাপ তৈরি করছে, কিভাবে প্রভাবিত করছে পরিস্থিতিকে? ধন্যবাদ। প্রথমত, এইরকম সন্ত্রাসী ঘটনা সেটা যেখানেই ঘটুক না কেন সেটা একটা নিন্দার ব্যাপার এবং এটা একেবারেই অগ্রহণযোগ্য। এরকম পরিস্থিতিতে যেটা দুটো নিউক্লিয়ার রাষ্ট্র তাদের মধ্যে পরস্পরের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো আন্তনির্ভরশীলতা আছে। যেমন আমরা নদীর পানি থেকে দেখলাম, আমরা বাণিজ্যের ক্ষেত্রে দেখলাম, সাংস্কৃতিক যোগাযোগের মধ্যে দেখলাম, এইগুলো কিন্তু মারাত্মক রকমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেই জায়গাটা যেমন এটা ইমিডিয়েটলি সেটা প্রভাবিত হবে, কিন্তু একই সাথে যদি আমরা একটু লম্বা সময়ের দেখি, যেটা আঞ্চলিক রাজনীতি, যেমন আমরা দেখছিলাম যে আসলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর যে একটা সংগঠন আছে সার্ক, এবং আমাদের আরও অন্যান্য রিজিওনাল যে সমস্ত সহযোগিতার ক্ষেত্রগুলো রয়েছে, সেই ক্ষেত্রগুলোতে কিন্তু একটা বড় রকমের অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে এই ঘটনা থেকে। মানে এই ঘটনাটি শেষ পর্যন্ত সামরিকভাবে কোথায় যাবে, যেটা আমি অনেক বিশেষজ্ঞের সাথে আমিও একমত, যে এটি বড় রকমের যুদ্ধের কোনো সম্ভাবনা তৈরি করছে এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। আমরা এর আগেও এরকম বড় বড় সহিংসতার ঘটনা দেখেছি এবং সেটা শেষ পর্যন্ত একরকমের থিতু হয়েছে। ফলে তার থেকে এটা এসকেলেটেড হয়ে যাবে বলে মনে করি। যে কোনো পদক্ষেপ, সম্ভাব্য পদক্ষেপ কি হতে পারে? আমরা তো দেখলাম যে এয়ার স্পেস বন্ধ করা বা পরস্পরের মধ্যে যাওয়া আসার যে সম্ভাবনাগুলো সেগুলোকে বন্ধ করা, এটার বাইরে আমার মনে হয় যে ইস্যুটাকে আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকবে। যেহেতু নদী চুক্তির ব্যাপারটা আছে, সেটা পাকিস্তান এবং ভারত দুই পক্ষ থেকেই এটাকে আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাওয়ার ব্যাপার থাকবে। এবং ভারত আসলে এই পাকিস্তানের যে এক ধরনের সন্ত্রাসবাদী চরিত্র আছে, এইরকম একটা ইমেজ তারা ক্রিয়েট করতে চায়, যেটা আসলে তারা অন্যান্য আন্তর্জাতিক যে কৌশলগত জায়গাগুলো আছে সেখানে একটা উপস্থাপন করতে চাইবে এবং তাদের একটা কৌশলগত অ্যাডভান্টেজ হিসেবে উপস্থাপন করতে চায়। আচ্ছা, শুভজ্যোতি ঘোষের কাছে যাওয়া যাক। শুভজ্যোতি, ভারতের অভ্যন্তরে কি ধরনের প্রতিক্রিয়া এবং আলোচনা চলছে এই পদক্ষেপগুলোকে ঘিরে, যেগুলো ভারত নিয়েছে? কি প্রভাব পড়ছে ভারতের অভ্যন্তরে বা সামগ্রিকভাবে ভারতের কোন কোন খাতে কি ধরনের প্রভাব পড়ছে? সৌমিত্র, প্রথমেই যেটা বলার, যে পহেলগাম হামলার পরে তাৎক্ষণিকভাবে ভারত যে পদক্ষেপগুলো নিয়েছে, যেমন সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা কিংবা কূটনীতিকদের বহিষ্কার, পাকিস্তানিদের ভিসা বাতিল, এগুলো সবই বলা যেতে পারে কূটনৈতিক পদক্ষেপ। সরাসরি পাকিস্তানের নাম না করেও পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ। কিন্তু দেশের মুদ্রার কথা যদি বলি, সোশ্যাল মিডিয়াতে বলি, সাধারণভাবে মানুষের আলোচনার মধ্যে যেটা বলি, সেটা কিন্তু সবাই মোটামুটি একমত, পর্যবেক্ষকরা, বিশ্লেষকরাও বিশেষ করে, যে ভারতকে একটা সামরিক পদক্ষেপ নিতেই হবে, অর্থাৎ রেসপন্সটা মিলিটারি রেসপন্স হতে হবে। এখন সেটা কি আকারে হবে, খুব লিমিটেড
আবার সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছু, নাকি না পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের সেনা প্রবেশ করবে? আমরা জানি এদিকে আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর মহড়া চলছে, এগুলো ভারতের মিডিয়ায় খুব ফলাও করে প্রচার হচ্ছে। ইঙ্গিতটা খুব স্পষ্ট। এবং পাশাপাশি অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ঘটনার দুদিন পরেই বলেছেন যে দোষীরা অকল্পনীয় সাজা পাবে। তারপর গতকাল তার মাসিক যে রেডিও অনুষ্ঠান মন কি বাত, সেখানেও তিনি বলেছেন যে দোষীরা কিছুতেই পার পাবে না এত বড় একটা অপরাধ করে। অর্থাৎ জবাব একটা ভারত দেবে, কখন সেই টাইমিংটা আমরা জানি না, কিন্তু এটা জানি এবং দেশও এটা মোটামুটি নিশ্চিত, দেশের সাধারণ মানুষ বলি, পর্যবেক্ষক বিশ্লেষকরা সবাই নিশ্চিত যে একটা রেসপন্স আসবে এবং সেটা সামরিক রেসপন্স। শুভজ্যোতি, এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলোকে তাদের দিক থেকে তারা কিভাবে মূল্যায়ন করছে, সেগুলোকে তাদের প্রেক্ষাপট থেকে কতটা কার্যকর বলে মনে করছে, বিশেষ করে সাউথ ব্লক বা অন্যদের সঙ্গে যদি আপনার কথা হয়ে থাকে? হ্যাঁ, এটা দেখুন, এখানে একটা জিনিস বলার, সিন্ধু জল চুক্তি স্থগিত করা, ভারত বলেছে এটা অ্যাবেন্সে রাখছে তারা। এই টার্মটা কিন্তু একটু এটার মধ্যে অস্পষ্টতা আছে। কারণ এটা ঠিক যে আজ বললেই কাল সিন্ধু নদীর জল পাকিস্তানে যাবে না, বা ঝিলাম আরো যে সিন্ধু ছাড়াও আরো যে দুটো নদী ভারত ব্যবহার না করে সরাসরি পাকিস্তানে যেতে দেয়, সেটা চুক্তি অনুযায়ী সেটা আটকে দেওয়া যাবে আজ বললেই কালকে থেকে, ব্যাপারটা এমন নয়, এটা সবাই জানে। কিন্তু এটার একটা প্রতীকী তাৎপর্য আছে। আচ্ছা, প্রতীকী তাৎপর্য হলো যে আমরা জল দেব না বা ভবিষ্যতে এমন ব্যবস্থা নেব যাতে পাকিস্তান সেই জল থেকে বঞ্চিত হয়, এইটাই সেই বার্তাটা ছিল স্পষ্ট। শুভজ্যোতি, আরো কথা বলবো, আরো প্রশ্ন রয়েছে, আরো আলোচনা হবে, তবে ভারত পাকিস্তানের চলমান পরিস্থিতি বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মিস্টার হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। তিনি বলেছেন, আধুনিক জমানায় সবকিছুই সবাইকে কম বেশি প্রভাবিত করে, কাজেই কোনো কিছুই আমাদেরকে একটু প্রভাবিত করবে না এটা আমি বলি না, তবে তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে প্রভাবিত করার কিছু নাই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। এছাড়াও তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ মধ্যস্থতা বা এমন কিছু করবার জন্য কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাববে কিনা, বাংলাদেশ আগ বাড়িয়ে কিছু করতে চায় না এই বিষয়ে, সেটি তিনি বলেছেন সাংবাদিকদের। কাজী মারুফুল ইসলাম, বাংলাদেশের জন্য এই পরিস্থিতিটাকে, অর্থাৎ ভারত পাকিস্তান উত্তেজনাটাকে কিভাবে বর্ণনা করবেন, বিশেষ করে গত কয়েক মাসে ভারতের সঙ্গে টানাপোড়েন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দৃশ্যমান চেষ্টার প্রেক্ষাপট থেকে দেখলে? জি, আসলে ঘটনাটা তো ঘটেছে বাংলাদেশ থেকে অনেক দূরের একটা সীমান্তে এবং অন্য দুটো দেশের মধ্যে। ওই অর্থে আমাদের উপরে খুব সরাসরি প্রভাব পড়বে না, কিন্তু বস্তুত আমরা যদি একটু গভীরভাবে দেখি তাহলে এই ঘটনার প্রভাব বাংলাদেশের উপরে ভালোভাবেই পড়ার সম্ভাবনা আছে। এ কারণেই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই মুহূর্তে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ তার প্রতিবেশীদের সাথে যে সম্পর্ক, বিশেষ করে ভারতের সাথে যে সম্পর্ক, পাকিস্তানের সাথে সম্পর্ক এবং মায়ানমারের সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কের সমীকরণগুলো পুনর্বিন্যাস করার চেষ্টা করছে। ফলে বাংলাদেশ তার যে অ্যাপ্রোচে এই দেশগুলোর সাথে সম্পর্ককে পুনর্গঠন করার চেষ্টা করছে, সেই জায়গায় যে মনোযোগ রাখা এবং সেই সম্পর্কটাকে পুনর্গঠন করার জন্য এই দেশগুলোর মধ্যে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকা অবশ্যম্ভাবী একটা শর্ত। সেই দেশগুলো যদি পরস্পরের মধ্যে কোনো দ্বান্দ্বিক কিংবা কোনো যুদ্ধ সম্পর্কে জড়ায়, তাহলে বাংলাদেশের যে চেষ্টা, সেই চেষ্টাটা ব্যাহত হবে। ফলে এই চেষ্টাটা ব্যাহত হওয়া, এটাকে কেবলমাত্র একটা কৌশলগত ব্যাপার দেখলেই চলবে না, এর সঙ্গে কিন্তু একটা অর্থনৈতিক সম্পর্ক আছে। অর্থাৎ আমাদের যে বাণিজ্য সম্পর্কগুলো রয়েছে, আমাদের অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের উপস্থিতি এবং স্বার্থ রক্ষার যে ব্যাপারগুলো আছে, সেখানেও কিন্তু এই সম্পর্কগুলোর একটা প্রভাব পড়ে। ফলে বাংলাদেশকে এখন গভীরভাবে দেখতে হবে। তার হয়তো ওই অর্থে সরাসরিভাবে কিছু করার নেই, কিন্তু সম্ভাব্য যে রেসপন্সগুলো হতে পারে দুই দেশের তরফ থেকে, সেগুলো মোকাবেলা করার প্রস্তুতিও নিতে হবে বলছেন। শুভজ্যোতি ঘোষের কাছে যাওয়া যাক। শুভজ্যোতি, এই প্রেক্ষাপটে অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অস্বস্তি, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে একটা উষ্ণ সম্পর্কের বার্তা, এই বিষয়টি ভারতে কি ধরনের চিন্তাভাবনার উদ্রেক করে বা করছে এখন? দেখুন, বাংলাদেশ নিয়ে স্পেসিফিক্যালি এই বিতর্কে এখনো ভারতে কোনো ভাবনা চিন্তা হয়েছে এটা আমার জানা নেই। তবে একটা জিনিস, আমি আগের প্রশ্নের উত্তরে সামরিক প্রত্যাঘাতের কথা বলছিলাম ভারতের দিক থেকে, যেটা অনেকে অনিবার্য বলে মনে করছেন। পাশাপাশি কিন্তু ভারতের জন্য এটা একটা কূটনৈতিক সংঘর্ষ বটে, কূটনৈতিক যুদ্ধও বটে। কূটনৈতিক কেন? কারণ অনেকেই মনে করছেন এই পাহেলগামের হামলাটা হচ্ছে কাশ্মীরকে আবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার একটা চেষ্টা। সেই অর্থে সেইখান থেকে যাতে ফোকাসটা নড়ে না যায়, কাশ্মীর বিতর্ক যাতে আবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার
কেন্দ্রে না আসে, সেইটা ভারতকে কূটনৈতিকভাবে ঠেকাতেই হবে। এবং সেখানে বাংলাদেশের একটা ভূমিকা থাকতে পারে। বাংলাদেশকে বোঝানো, মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু এর আগের 1.5 দশকে কাশ্মীর প্রশ্নে ভারতকে একেবারে নিরবচ্ছিন্ন সমর্থন জানিয়ে গেছে। তো সেইটা কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সমর্থন এখন কোন দিকে থাকে সেটা ভারতের কাছে অবশ্যই একটা দেখার বিষয় হবে। ফলে সেই সামগ্রিক প্রেক্ষাপটে যে কাশ্মীরকে কোনোভাবেই ভারত যেটা চায় যে কোনোভাবেই যেন সেটা আন্তর্জাতিক বিতর্কের মাঝে আবার চলে না আসে, সেই দিকটা দেখা এবং কাশ্মীর স্বাভাবিক হয়ে গেছে 370 ধারা বিলোপের পর 5.5 বছর আগে, এই যে ন্যারেটিভটা প্রধানমন্ত্রী মোদী ও তার সরকার তুলে ধরছেন, সেই ছবিতে বাংলাদেশ এবং অন্যান্য বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ দেশেরই একটা ভূমিকা আছে। কারণ ভারতের জন্য এটা যেমন একটা সামরিক লড়াই, তেমনি কূটনৈতিক লড়াইও বটে। স্পষ্ট। বিএনপির অভ্যন্তরীণ গ্রুপের সংঘর্ষে, 2 গ্রুপ বিভিন্ন স্থানে এমন সংঘর্ষে কেবল এই মাসেই দলটির অন্তত 7 জন নেতাকর্মীর মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে। আর শেখ হাসিনার পতনের পর থেকে হিসেব করলে সংখ্যাটা 1/2 ভোটের আগেই যদি দলীয় কোন্দলের এমন চিত্র দাঁড়ায়, নির্বাচন এগিয়ে এলে পরিস্থিতি কেমন হবে, এ নিয়ে দলটি বা কি বলছে? তানহা তাসনিমের প্রতিবেদন। এভাবে মারছে, যেভাবে মারছে একটা মানুষ কখনো এভাবে মারে না, যে খুব কমাইছে। গত 11 এপ্রিল নিজ বাড়ির খুব কাছে এই জায়গায় নিহত হন কৃষক দল নেতা রাকিব মোল্লা। ডিশ ও ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে খুন হন তিনি। পরিবারের অভিযোগ, খুনের সঙ্গে সংশ্লিষ্টরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিংবা দলটির ছত্রছায়ায় রয়েছে। রাকিবের সাথেও গেলে কেউ বিএনপির যে জায়গায় রাকিবে যাইতে পারবো ওই জায়গাটা ও পৌঁছাতে পারবো না, ও থাকলে ওই জিনিসটা ও পারবো না, এই জন্য ও এর সাথে জড়িত। বিএনপিরও কিছু লোকজন আছে, চায় না যে আমার মামলাটাই হোক, আমার মনে হইতেছে এরা বলতেছে বিএনপির লোকজন থাকলে মামলা হালকা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এরকম হবে ওইরকম হবে। তাহলে কি বিএনপির লোকজন কি অপরাধ করে না? তাহলে অপরাধ করলে তারা মাপ, দলের জন্য কি তাহলে অপরাধ করলে মাপ? 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর্কুন্দল দৃশ্যমানভাবে বেড়েছে বিএনপির তৃণমূলে। সংঘাত সহিংসতার অভিযোগে গণমাধ্যমের শিরোনামে উঠে আসছে দলটির নেতাকর্মীদের নাম, আর এতে মৃত্যুর সংখ্যাও প্রায় 1/2। পরিসংখ্যান বলছে আগস্ট থেকে মার্চ এই 8 মাসে রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে 76 জনের, যার মধ্যে কেবল বিএনপির দলীয় কোন্দলেই নিহত হয়েছে 58 জন। সংঘাত সহিংসতা যে হচ্ছে না সেটা আমি বলবো না, সেটা হচ্ছে, কিন্তু দেখতে হবে এই সহিংসতা এবং সংঘাতকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা। মোটেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে আমাদের বিভিন্ন যে অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন আছে এবং বিএনপির যারা এই সমস্ত ঘটনাগুলোর সাথে জড়িত, রক্তাক্ত ঘটনার সাথে, তাদের বহিষ্কার করা হয়েছে, তাদের পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হচ্ছে, এবং সেখানে জাতীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূলে কেউ এখান থেকে বাদ যাচ্ছেন না। তবে গাজীপুরে রাকিব হত্যার ঘটনায় অভিযুক্তদের কেউ কেউ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যুক্ত হয়েছে বলে অভিযোগ আছে। 5 জানুয়ারির পরে যখন স্লিপ কইলো হাসিনা, তখন ওরা কয় বিএনপি করে। আমি যে কোনোদিন আমার জন্ম আমি দেখি নাই কোনোদিন ওরা বিএনপি করে, আমার লাইফও আমি শুনি নাই কোনোদিন ওরা বিএনপি। সেক্ষেত্রে এই ধরনের ফ্যাক্টরগুলোও কি অভ্যন্তরীণ কোন্দলে ভূমিকা রাখছে? নির্বাচন ঘনিয়ে এলে এই সহিংসতা কি আরো বাড়বে? গাজীপুরটা হচ্ছে শিল্প এলাকা, এখানে নানা ইন্টারেস্ট কাজ করেন, নানা ধরনের সন্ত্রাসীরা সেই ইন্টারেস্টগুলোর সাথে তাদের যুক্ত রয়েছে। ফলে এটা একটা সামাজিক অপরাধ। সেখানে কেউ পলিটিক্যাল কালার নেওয়ার চেষ্টা করে। এত বড় রাজনৈতিক দল প্রায় 15-16 বছর নানাবিধ নিপীড়ন নির্যাতন সহ্য করেছে। আমাদের এই ব্যবস্থাগুলো নেওয়ার কারণেই, দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কারণেই হয়তো মাত্রাটা অনেক কম এবং ধীরে ধীরে এটা অনেক কমে এসছে। আগে প্রথম দিকে 5 তারিখের পরে যেমন হয়েছে, সেখান থেকে তো অনেকখানি এখন স্থিমিত হয়ে এসছে। বিএনপির পক্ষ থেকে সহিংসতার মাত্রা কমার দাবি করা হলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সময়ের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ের সহিংসতা। ফলে পরিস্থিতি সামাল দিয়ে দলীয় সংঘাতের পুরনো রাজনৈতিক ধারা থেকে দলটি আদৌ কতটা বেরিয়ে আসতে পারবে, সে প্রশ্ন রয়েই যায়। তানহা তাসনিম, বিবিসি বাংলা। কাজী মারুফুল ইসলাম রয়েছেন সঙ্গে। পরিস্থিতি কতটা উদ্বেগের, বিশেষ করে রাজনীতির অবস্থা যদি বুঝতে চাই, এবং আরো সুনির্দিষ্ট করে বললে বিএনপি রাজনৈতিক অবস্থা সম্পর্কে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে?
দুঃখজনক ব্যাপার যে বিএনপি বাংলাদেশের একটা অন্যতম প্রধান দল হওয়া সত্ত্বেও আসলে এইরকম একটা সহিংসতার মধ্য দিয়ে তারা যাচ্ছে। আপনি দেখবেন যে এই সহিংসতার যে ঘটনাগুলো ঘটছে তার একটা রাজনৈতিক অর্থনীতি আছে, অর্থাৎ এই ঘটনাগুলো ঘটার পেছনে প্রথমত একটা অর্থনৈতিক স্বার্থ আছে, যেটা আমরা দেখছি বিভিন্ন সংগঠনে এলাকায় একটা নগদ লাভের ব্যাপার আছে, অর্থাৎ ইনসেন্টিভের ব্যাপার আছে, কোথাও ব্যবসা দখল, কোথাও ঝুট দখল, কোথাও জমি দখল, এরকম নগদ প্রাপ্তির ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে আধিপত্য সৃষ্টি, অর্থাৎ সামনে যে নির্বাচন আছে সেটা স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনগুলো এবং দলের ভেতরে যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণগুলো প্রতিষ্ঠার ব্যাপারে আধিপত্যের একটা ব্যাপার আছে। আর একটা জিনিস আমরা খেয়াল করি না অনেক সময়, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে সহিংসতা একটা পুরুষালী ব্যাপার, একটা জোর করে দখল করার ব্যাপার, যেটা অনেক সময় অনেক মানুষ, সাধারণ মানুষ সমীহ করে চলে। অর্থাৎ কোনো দল বা কোনো ব্যক্তি যদি এরকম সহিংস হয়ে ওঠে সেটা অগ্রহণযোগ্য, বেআইনি হওয়া সত্ত্বেও তার এক ধরনের সামাজিক গ্রহণযোগ্যতা আছে, যেটা আমাদের মধ্যে একটা পিতৃতান্ত্রিক, পুরুষতান্ত্রিক যে সংস্কৃতি তার একটা অংশ হিসেবে। ফলে যারা অনেক দিন ধরে রাজনীতির মধ্যে ছিলেন তারা পরস্পর এই দখল এবং অর্থনৈতিক লাভ এবং একই সাথে সম্ভাব্য যে সামনের সময় তার উপরে নিয়ন্ত্রণের জন্য এই সহিংসতাগুলো কিন্তু ঘটছে। প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনাগুলোর পিছনে আরেকটা জরুরি কারণ যে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে তারা দেখছে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে কাজ করছে, অর্থাৎ পুলিশ তার যে কার্যকর ভূমিকা সেটা পালন করতে এখনো পর্যন্ত সক্ষম হয়নি। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারাও এই পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে, বস্তুনিষ্ঠভাবে প্রয়োগ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, দুঃখজনক হচ্ছে সেটিও আমরা দেখতে পাচ্ছি না। বিচার বিভাগের মধ্যে আমরা অনিয়ম দেখছি। ফলে এই জায়গাগুলোর মধ্যে ক্ষেত্রে যেমন আজকেই আইজিপি বলেছেন যেন যারা তদন্ত করে কেবল যারা দোষী তাদেরই যেন গ্রেপ্তার করা হয়, যারা নির্দোষ বা যে সরাসরি সংশ্লিষ্টতা নেই এমন নিরীহ কাউকে যেন হয়রানি করা না হয়। অর্থাৎ কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী আবার এই ধরনের ভূমিকাও যুক্ত হচ্ছে, যেটা একেবারে সরাসরি পুলিশ প্রধানের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে। পুলিশ প্রধান তো ঢাকায় থেকে বলছেন এবং উনি একটা বাণী দিলেন, কিন্তু এই বাণীটার প্রয়োগটা কোথায় হবে? এইটার যে থানা লেভেলের, ফাঁড়ি লেভেলের, ওই উপজেলা লেভেলে যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছে, আমাদের পরিষ্কারভাবে বিভিন্ন রকমের অভিযোগ আসছে যে এরা আবার আগের বাণিজ্যে ফিরে গেছে। অর্থাৎ এই বাহিনীর মধ্যে যে একটা প্রবণতা আছে, দুর্নীতি করার যে প্রবণতা আছে, সেই প্রবণতাটা নতুন করে আবার ফেরত এসছে, এই সম্প্রতি আবার পুনর্ভাবে ফেরত এসছে। যে বিএনপির যেই বক্তব্য যে জায়গা থেকে শুনছিলাম বা আমরা বলছিলাম, নির্বাচনের এখনো দিনক্ষণ জানা যায়নি, একটা সম্ভাব্য সময়সীমা আছে। নির্বাচনের দিকে এগোলে, নির্বাচন মানে বাংলাদেশে আসলে তখন রাজনৈতিক উত্তেজনাও বাড়ে, রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ায়। এই পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে এবং সেটা কি আসলে এর চেয়ে নেতিবাচক যাতে না হয় তার জন্য কারা কি করতে পারে? দল, সরকার? নির্বাচনের দুই রকম প্রভাবই হতে পারে। এখন নির্বাচন একটা ব্যাপক রকমের আগ্রহ তৈরি করতে পারে, জন অংশগ্রহণ তৈরি করতে পারে, ফলে তখন যারা সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা একটু পেছনে চলে যেতে পারে। কিন্তু এটা নির্ভর করছে যে রাজনৈতিক দলগুলো তারা তাদের অভ্যন্তরে কি জাতীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপির যারা নেতৃত্ব যে দাবি করলেন যে তারা চেষ্টা করছে, এই দাবিগুলো খুবই লোক দেখানো দাবি। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন তাদের মধ্যে দখলের প্রবণতা, অনেক রকমের অভিযোগ আমরা শুনছি এবং মাঠ পর্যায়ে তো অবশ্যই আছে। ফলে তারা সত্যিকারভাবে এই সন্ত্রাসী ঘটনাগুলো, এই সহিংসতার প্রয়োগকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে কতটুকু আন্তরিক, সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে। ফলে নির্বাচনকে সামনে রেখে যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকে, অন্যান্য রাজনৈতিক দল, সিভিল সোসাইটি তারা যদি সক্রিয় থাকে, তাহলে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে খুব বেশি সহিংস হয়ে ওঠার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ কাজী মারুফুল ইসলাম সময় দেওয়ার জন্য বাংলাদেশ ট্রেন্ডিংয়ে। দর্শক, এই ছিল আজকের মতো বাংলাদেশ ট্রেন্ডিংয়ে। আমি সৌমিত্র শুভ্র লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।